হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা মাধ্যমিক গণিত প্রশ্নের সাজেশান দিয়েছিলাম। মাধ্যমিক গণিত পরীক্ষা হয়েও গেছে, আমরা কোশ্চেন হাতে পেয়েছি। তো তোমরা সাজেশান মিলিয়ে নেবে, আমাদের সাজেশান বেশিরভাগই লেগেছে, ঠিক আছে। তো আজকে আমরা যে মাধ্যমিক প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান করব। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ সমাধান দেখো, কোন প্রশ্নের কি উত্তর হবে সবই বলে দেব। তো তোমরা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে কত নাম্বার হতে পারে, কত মাস কার কত হতে পারে সেটা পেয়ে যাবে। কার কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটাও তোমরা জানতে পারবে। তাহলে আমরা শুরু করছি। দেখো, এক থেকে এখানে বলেছে একেরটা, যেটা বলা আছে প্রথম প্রশ্ন, যেটা বলা আছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার 10%। তাহলে দ্বিতীয় বছরে বলছে যে দ্বিতীয় বছর মানে প্রথম বছরটায় নয়, দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত চেয়েছে। আমরা আসলটা 100 টাকা ধরে নিচ্ছি, আসল 100 টাকা ধরে নিচ্ছি দ্বিতীয় বছরটায়। তাহলে 100 টাকার, এই যে 100 টাকার এক বছরে মানে প্রথম বছরটায় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয় প্রথম বছরে। PRT বাই 100, এটা কেটে গেলে তার মানে 100 টাকার 10% হারে সরল সুদ 10 টাকা হচ্ছে। তার মানে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদও 10 টাকা হবে। চক্রবৃদ্ধি সুদ এটা প্রথম বছরে, আর এটা সরল সুদ, এইটা হলো, ঠিক আছে। এবার প্রথম বছরের সরল সুদ এইটা, কিন্তু দ্বিতীয় বছরের সুদ চেয়েছে। তাহলে প্রথম বছরের সুদ এইটা সরল সুদ, তাহলে দ্বিতীয় বছরের সরল সুদ কত হবে? তাহলে দ্বিতীয় বছরের হলে এটা 2 বছরের, এইটা ইন্টু 2, 10% বাই 100, তাহলে এটা 20 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এইটা 2 বছরের মোট সুদ, আর এটা প্রথম বছরের সুদ। তাহলে দ্বিতীয় বছরের সুদ সরল সুদ 20 টাকা মাইনাস 10 টাকা সমান 10 টাকা হয়ে যাচ্ছে, এইটা আসছে। দ্বিতীয় বছরের সরল সুদটা 10 টাকা আছে। এবার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ দেখি কত। তাহলে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করে নিই, এটা 110 টাকা হয়ে যাচ্ছে। টোটাল 110 টাকা হচ্ছে। 110 টাকা মানে এই যে সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ মানে কি, সরল সুদের সঙ্গে সুদ প্লাস আসলটা, মানে সুদটা আসল প্লাস সুদ তার সঙ্গে যোগ হলে দ্বিতীয় বছরে বেরোবে সেটা ইন্টু 1 ইন্টু 10 বাই 100। এটা কেটে গেল, এটা কেটে গেল, 11 টাকা আসছে। এইখানে দ্বিতীয় বছরের সুদটা 11 টাকা। এই যে প্রথম বছরের সুদটার সঙ্গে আসল যোগ করে নিয়েছে, সেটা দ্বিতীয় বছরের মূলধন হবে। চক্রবৃদ্ধি সুদের নিয়ম তো এটাই। তাহলে এইটা 10 টাকা হচ্ছে, 11 টাকা হচ্ছে। তাহলে অনুপাত কত? 10:11। কোন অপশানে আছে এটা? এটা অপশান বিতে আছে। তাহলে একের দাগের একটা অপশান বি হবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত 10:11, একের বি 10:11। দ্বিতীয় বছরে বলেছে যেহেতু, ঠিক আছে। কিন্তু এটাই অপশান এ হয়ে যেত যদি বলতো 2 বছরে। 2 বছরে যদি বলতো মোট 2 বছরে, তখন আমরা এইখানে 2 বসিয়ে দিতাম, 2 বসিয়ে ক্যালকুলেশন করতাম, তখন হয়ে যেত 20:21 হয়ে যেত যদি 2 বছরে বলতো। কিন্তু 2 বছরে বলেনি, বলেছে দ্বিতীয় বছরে, মানে 2 বছরের সেকেন্ড ইয়ারটায়, প্রথম বছরটা বাদ দ্বিতীয় বছরটার সুদের অনুপাত চেয়েছে, ঠিক আছে। তাহলে এইটা অ্যান্সার আসবে। 2-এরটা দেখো, আজকের ক্লাস থেকে তোমরা মোটামুটি প্রত্যেকে যে পরীক্ষা দিয়েছো একটা ধারণা পাবে, মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে যাবে যে কত নাম্বার হতে পারে কার কি, সেটা একটা অনুমান করতে পারবে। 2-এরটা যে অপশানটা আছে, অঙ্কটা আছে x² প্লাস ABCX প্লাস BC, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক। এখানে অপশান ডি হবে, A = BC। অপশান ডি, A = BC, এটা অ্যান্সার হবে 2-এরটা। 3-এরটা দেখো, এই অঙ্কগুলো যে দিয়েছে, যে দেওয়া আছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট। এটা কিন্তু অঙ্কটা দেখেই সাধারণত আমরা যে কোশ্চেন পেপার, টেস্ট পেপার সলভ করছিলাম সংসদের বা রায়মার্টিনের অন্যান্য যে সমস্ত সলভ করছিলাম, সেখানে ব্যাসার্ধ দেওয়া থাকতো। চট করে দেখেই ভালো করে না পড়লে এটা ব্যাসটাকে ব্যাসার্ধ ভাবে অনেকে কিন্তু, যে অন্তঃস্পর্শের ক্ষেত্রে কি হয়, অন্তঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হলে ব্যাসার্ধের বিয়োগফল করতে হয়। তার মানে 7 সেমি থেকে 5 সেমি বিয়োগ করলে 2 সেমি চলে আসে। চট করে কিন্তু 2 সেমি অ্যান্সারটা চলে আসবে, কিন্তু এখানে সেটা ব্যাস বলেনি, এখানে ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে। অঙ্কটা ভালো করে পড়ে তারপর অঙ্কটা কষতে হবে। তাহলে এই যে 5 সেমি ব্যাস হলে ব্যাসার্ধ হয়ে যাবে 2.5, 7 সেমি যে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধ হয়ে যাবে 3.5। তাহলে তাদের ব্যাসার্ধের বিয়োগফল কত হচ্ছে? 3.5 - 2.5, তার মানে 1 সেমি হবে। এখানে অপশান এ, অপশানে 1 সেমি, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেছে, কোনো স্টুডেন্ট ভালো করে না পড়ে 2 সেমি অ্যান্সার করে দিয়ে চলে এসছে।
পরেরটা দেখো নেক্সট পেজে, চারেরটা ট্যান থিটা প্লাস কট থিটার সর্বনিম্ন মান। ট্যান থিটা প্লাস কট থিটার সর্বনিম্ন মান, এটা সর্বনিম্ন মান কত হবে? এখানে হয়ে যাবে চারেরটা অপশান বি, অপশান বি 2 হবে। কিভাবে হবে? ট্যান থিটাকে এ ভাবো আর কট থিটাকে বি ভাবো, মানে এই এম গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিএম, এরিথমেট্রিক মেন গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিওমেট্রিক মেন, সেই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তাহলে এইটা বাই 2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ট্যান থিটা ইন্টু কট থিটা। এখান থেকে কি হয়ে যাবে? ট্যান থিটা প্লাস কট থিটা বাই 2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, এটা 1 হয়ে যাচ্ছে। ট্যান থিটা ইন্টু কট থিটা গুণ করলে কট ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান, তাহলে গুণ করলে 1 হয়ে যাচ্ছে, রুটের মধ্যে 1, তার মানে 1ই আসছে। অতএব ট্যান থিটা প্লাস কট থিটা, এটা কোনো, এটা 2 দিয়ে গুণ করলে উভয় দিকে 2 হয়ে যাচ্ছে, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান এটা কট। ট্যান থিটা প্লাস কট থিটার মান হয় 2 বা তার চেয়ে বড়, তাহলে অপশান বিটা নেব আমরা, এইভাবে হবে। ঠিক আছে, এবার দেখো পাঁচেরটা, পাঁচেরটা বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট গোলক, নিরেট অর্ধগোলক ও নিরেট গোলক, নিরেট অর্ধগোলক ও নিরেট গোলকের উচ্চতা সমান তাদের ঘনফলের অনুপাত। তাহলে ঘনফলের সূত্র কি? গোলকের 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের হয়ে যাবে 2/3 পাই আর কিউব ইস টু 2/3 পাই আর কিউব। আর কি বলেছে? একটি নিরেট চোঙ সমান উচ্চতা বিশিষ্ট অর্ধগোলক আর চোঙের ঘনফল কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে এইটা হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে? 2/3 পাই আর কিউব ইস টু, এটা এইচ ইজ ইকুয়াল টু 2r পাই আর কিউব, এখান থেকে এটা হয়ে যাচ্ছে, এটা এইচ ইজ ইকুয়াল টু 2r হয়ে যাচ্ছে। আচ্ছা 2r করলে কত হচ্ছে? এইচ ইজ ইকুয়াল টু সমান ভূমি আর নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান, এইচ সমান বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে তাদের ঘনফলের অনুপাত চাইছে অর্ধগোলকের, তাহলে এইচ ইজ ইকুয়াল টু এখানে আর বসিয়ে দিলে এটা আর চলে আসছে, আর হয়ে যাবে, এখানে মান চলে আসবে পাই আর কিউব, পাই আর কিউব, এটা 2/3 ইজ টু 1 ইজ ইকুয়াল টু 2:3, এইটা আসবে। ঠিক আছে, যেহেতু সমান উচ্চতা বিশিষ্ট বলেছে, তাহলে এখানে অ্যান্সার চলে আসবে 2:3, এইটা অ্যান্সার হবে অপশান সি 2:3। পাঁচেরটা অপশান সি 2:3, পাঁচেরটা অ্যান্সার আসবে অপশান সি 2:3। এবার দেখো বলছে প্রথম 10টি 6এরটা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কত? 1 থেকে 10, 1 থেকে 10 কত হচ্ছে? যোগ করলে এই যে 1 প্লাস 2 প্লাস করে 1 থেকে 10, এইটা বাই 10, তাহলে এটা 10 ইন্টু 10 প্লাস 1 বাই 10 আর ইন্টু 2 ফর্মুলা হয়, এটা ফর্মুলা ইন্টু 10 প্লাস 1 বাই 2, এটা কেটে গেল, 10 আর 11/2, এটা 5.5 হচ্ছে 11/2, এটা এলো। ঠিক আছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। আর মধ্যমা কত হচ্ছে? 1 থেকে 10 পর্যন্ত সাজালে জোড় সংখ্যা আছে, তাহলে 5 আর 6 যোগফল বাই 2 মধ্যমা। ঠিক আছে, তাহলে 5 প্লাস 6/2 ইজ ইকুয়াল টু 5.5 হচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এই মানটা হচ্ছে এখানে যে বলেছে, যেটা এটা এ এর মান হচ্ছে এইটা, এটা এ এ এ। ঠিক আছে, আর এই মানটা কি বলেছে? আর একটা যেটা, এটা এম এর মান, এম ইজ ইকুয়াল টু এম এর মান এটা, তাহলে এ আর এম এর মান সমান আসছে, তাহলে অপশান ডি এ ইজ ইকুয়াল টু এম হবে। 6টা এ ইজ ইকুয়াল টু এম আসবে। ঠিক আছে, নেক্সট দেখো শূন্যস্থান পূরণ। কি
কি হবে শূন্যস্থান পূরণ? দেখো সমীকরণ আছে পি এর মান কত হলে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে পি এর মান কত হলে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো, এইরকম আছে। ঠিক আছে, এক একটা, দুইয়ের এক একটা। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না কি হলে পি এর মান, তাহলে পি এর মান এখানে 3 হয়ে গেলে 3 মাইনাস 3 জিরো, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে শূন্যস্থানে 3 হবে পি এর মান 3 হলে। ঠিক আছে, শূন্যস্থানে 3 হবে, দুইয়ের এক একটা, পি এর মান 3, পি ইজ ইকুয়াল টু 3, দুইয়ের এক, পি এর মান 3 হলে। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, দুইয়েরটা, আসল আর সুদের সমষ্টিকে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল বলে। ঠিক আছে, এটা হবে। নেক্সট দেখো, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এটা তিনেরটা শূন্যস্থানে সমানুপাতি। ঠিক আছে, সমানুপাতি হবে তিনেরটা। চারেরটা কি বলেছে? সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু হাফ হলে কস থিটার মান কত? সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু হাফ, তাহলে সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু সাইন 30 হয়ে যাচ্ছে, অতএব থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30, তাহলে থিটা সমান 30 প্লাস 30, এই 30টা ওদিকে গেলে প্লাস 30 হয়ে গেল, তাহলে থিটার মান কত আসছে? থিটা সমান 30 প্লাস 30 60 ডিগ্রি, তাহলে কস থিটার মান কত? কস থিটা তার মানে কস 60, তার মানে হাফই আসছে, এটা হাফ হবে। ঠিক আছে, তাহলে কস থিটার মান হবে হাফ। চারেরটা এলো হাফ। আচ্ছা, পাঁচেরটা লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এই চলে এদের সম্পর্কটা চেয়েছে। লম্ববৃত্তাকার শঙ্কুর, তাহলে শঙ্কুর ক্ষেত্রে কি হবে? আয়তন ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা, তাহলে এইচ এর মান কত এখান থেকে? অতএব 3v ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, অতএব এইচ ইজ ইকুয়াল টু কত? 3v বাই পাই আর স্কোয়ার, এটাই আসছে 3v বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা এলো যেটা মান বলে দিচ্ছে, তাহলে শূন্যস্থানে 3v বাই পাই আর স্কোয়ার হবে। পাঁচেরটা শূন্যস্থানে 3v বাই পাই আর স্কোয়ার, এইটা হবে। ঠিক আছে, এবার দেখো ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, ছয়েরটা 8, 9, 12, 17, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, তারপরে কত দিয়েছে? 8, 9, 12, 17, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, 30, 34, 39, 30, 34, 39। এই অঙ্কটা বলছে এদের মধ্যমা যদি এই তথ্যের মধ্যমা 24 হলে এক্সের মান কত? এই তথ্যের মধ্যমা 24 হলে এক্সের মান চেয়েছে। এই অঙ্কটা আমরা সংসদের প্রশ্নবিচিত্রে প্রায় 2-3টে পেজে বা আরও বেশি পেজে অঙ্কটা করেছি, কিন্তু একটা জায়গায় শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছে। এইখানে একটা 31 নাম্বার ছিল, সেই নাম্বারটা দেয়নি। এই জায়গাটা 31 ছিল, সেটাকে শুধু তুলে নিয়েছে, সামান্য ঘুরিয়ে দিয়েছে। তাহলে তখন সেই ক্ষেত্রে যখন 31 থাকছিল, এদিকে 4টে নাম্বার, এদিকে 4টে নাম্বার, তাহলে এইটা প্লাস এইটা বাই 2, সেটা মধ্যমা, মানে x প্লাস 2 প্লাস এক্স প্লাস 4/2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6/2, এক্স প্লাস 6/2 মানে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 24, তখন 21 আনসার আসছিল। তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 24 হলে এক্স ইজ ইকুয়াল টু 21। কিন্তু এখানে দেখো 31টা যেহেতু তুলে নিয়েছে, এইদিকে এই 4টে নাম্বার, 1, 2, 3, 4টে, এইটাকে নিয়ে 4টে নাম্বার হচ্ছে, বিজোড় সংখ্যা 4টে আর 5টা 9টা, এদিকে 4টে নাম্বার পড়ে আছে, তাহলে এইটা হচ্ছে মধ্যমা। তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 24, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 24 মাইনাস 2, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 22 অ্যান্সার হবে। সংসদের প্রশ্নবিচিত্রায় যে কোশ্চেনটা ছিল সেটাকে জাস্ট একটুখানি চেঞ্জ করে দিয়েছে, তাহলে এক্স এর মান হবে 22, ছয়েরটা, এটা 22 উত্তর হবে শূন্যস্থানে। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগে। তিনের দাগে সত্য মিথ্যা। প্রথমটা কি বলেছে? অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত a/b/c, 3জন সদস্যের
মূলধনের অনুপাত H/B/C এবং নিয়োজিত সময়ের অনুপাত X/Y/Z হলে তাদের লাভের অনুপাত AX/BY/CZ। 3-এর 1-এরটা এটা সত্য। 2-এরটা A proportional to B, B proportional to 1/C, তাহলে A সমান K1B, B is equal to লিখতে পারো 1/C আছে, তাহলে K2/C। আচ্ছা, এবং আচ্ছা C সমান K3D। এইটা হলে আমরা মান যদি চেঞ্জ করে করে লিখি তাহলে K1 ইন্টু B এর মান K2/C, তাহলে A is equal to A আর D এর মধ্যে সম্পর্ক বলেছে। এবার C এর মানটা আমরা K1 K2/K3D, অতএব A proportional to 1/D হয়ে যাচ্ছে। এইটা আসছে, এটাই বলেছে, তাহলে এটা সত্য হচ্ছে, সত্য। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে কোনো বৃত্তে দুটি জ্যা থেকে কোনো বৃত্তে দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে, কারণ তোমাদের একটা প্রয়োগ ছিল প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সেখানে চিত্রটা এইভাবে এইরকম দেওয়া ছিল দুটো জ্যা, তাহলে এরা সমান্তরাল তো নয়। তোমাদের বইয়ে পড়ে দেওয়া আছে, দেখবে একটা প্রয়োগ প্রমাণ করে দেওয়া আছে। এইরকম দুটো যারা সমান দৈর্ঘ্যের তাদের সমদূরবর্তী প্রমাণ করেছে এই জাতীয় চিত্রের সাহায্যে। এখানে সমান্তরাল নয় তাও সমদূরবর্তী, তাহলে এখানে বলেছে অবশ্যই সমান্তরাল হবে, তাহলে এটা মিথ্যা। সমান্তরাল না হলেও সমদূরবর্তী হতে পারে। 4-টা কি বলছে, একটি ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। প্রথমেই দেখো ঘড়ির কাঁটা বলেছে, একটি ঘড়ির কাঁটা এদিকে ঘুরছে, কোণ এদিকে ঘুরলে পজিটিভ হয় এদিকে হলে, কিন্তু এদিকে ঘড়ির কাঁটা তো এদিকে ঘোরে, যখন এদিকে ঘুরে মাইনাস দিয়ে মান হয়। ঠিক আছে, কিন্তু এখানে প্লাস দিয়ে মান আছে, তাহলে এখানেই মানটা ভুল চলে আসছে। আর 2 ঘন্টা ঘুরলে 60 ডিগ্রি যাবে। ঠিক আছে, 3 ঘন্টায় সম্পূর্ণটাকে ভাগ করে নিলে পুরোটা 360 ডিগ্রি, তাহলে 3 3 3 আর 3 6 6 আর 6 12 ঘন্টা, তাহলে 3 ঘন্টায় 90 ডিগ্রি হলে 2 ঘন্টায় 60 ডিগ্রি যাবে, কিন্তু 2 ঘন্টা π/6 বলা আছে, তাহলে দুভাবেই এটা মিথ্যা হয়ে যাচ্ছে। 5-এরটা একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, একটি গোলকের দুটো ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে 2:1 বলেছে। 2:1 এটা মিথ্যা হবে, এটা 4:3 হবে, এটাও মিথ্যা, 4:3 হবে এটা। নেক্সট দেখো n সংখ্যক, এই অঙ্কটা কিন্তু অনেকবার করা হয়েছে। বলছে n সংখ্যক সংখ্যার গড় x বার, তাহলে x বার কত, এই অঙ্কটা অনেকবার করা হয়েছে, সংসদের প্রশ্নবিদ্যা অনেকবার ছিল এটা। x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn/n, এইটা হয়। বলেছে x বার প্রথম n-1 সংখ্যক সমষ্টি, তাহলে n x বার কত হচ্ছে, x1 প্লাস x2 প্লাস xn-1 প্লাস xn। এখানে বলে দিচ্ছে প্রথম n-1 সংখ্যক সমষ্টি কত, k, তাহলে এটা k প্লাস xn হয়ে যাচ্ছে, তাহলে অতএব xn সমান কত, n x বার মাইনাস k, এইটা আসছে n x বার মাইনাস k। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে n-1 x বার প্লাস k, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। প্রথম দুটো সত্য হলো, বাকি 4টে মিথ্যা। ঠিক আছে, এইটা এলো। 4-এর দাগে দেখো, চার দাগের প্রথম কোশ্চেন, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা তা নির্ণয় করো। এটা 2 বছরে হবে, এটা 2 বছরে আসবে। কত বছরের, এই যদি টি ধরে নাও, টি ধরে নিলে কি আসছে, বলছে কত বছরের সুদ, সুদ 105 টাকা মানে কি, তাহলে সুদ আসল হয়ে যাচ্ছে এটা 500 টাকার ওপর 1 প্লাস 10/100, আমি জাস্ট ক্যালকুলেশনটুকু করছি, এটা মনে করে এক্স ধরে নিচ্ছি, তাহলে 105 টাকা সুদ মানে এটা সব বৃদ্ধিমূলের ফর্মুলা, 105 প্লাস এটা 605 হয়ে যাচ্ছে, বা এটা কেটে গেল, এটা 11/10, তারপরে এক্স ইজ ইকুয়াল টু 605/500, 5 দিয়ে কেটে দিলে 5 দিয়ে কেটে দিলে এটা 100 হয়ে যাচ্ছে, এটা 5 12 121, বা 11/10 পারে এটা 11/10 2, তাহলে x সমান 2 এসে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার আসছে 2 বছর। পরেরটা দেখো, কোনো অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5, এই ধরনের অঙ্ক কিন্তু সংসদের প্রশ্নবিত্রে অনেকবার করেছি আমরা। ঠিক আছে,
তাহলে ইলার লাভ বেলার চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, এটা ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা প্রথম অঙ্কটা 2 বছর। 2 দেখি, 4 দাগের যদি x টাকা লাভ হয়েছিল ধরে নাও, বলছে ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, তাহলে ব্যবসায় মোট x টাকা লাভ, তাহলে ইলার লাভ কত, 8 আর 3 11 আর 5 16, ইলার লাভ হচ্ছে 3x/16, ইলার লাভ 3x/16 এত টাকা। আচ্ছা, কার লাভ হচ্ছে, বেলার লাভ হচ্ছে 600 টাকা কম, বেলার লাভ কত 5x/16, তাহলে বেলার লাভ হবে 5x/16, এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু কত 600 বলেছে। ঠিক আছে, এইটা আসছে। তাহলে 16 লসাগু এখানে 5x - 3x ইজ ইকুয়াল টু 600, তাহলে 2x ইজ ইকুয়াল টু 600 ইন্টু 16 বা x ইজ ইকুয়াল টু 600 ইন্টু 16/2 8 বা x ইজ ইকুয়াল টু 6 × 8 = 48, 4800। তাহলে ব্যবসায় মোট লাভ 4800 টাকা, ব্যবসায় মোট লাভ 4800 টাকা। ঠিক আছে, হয়ে গেল। 3 দেখো, x² - 22x + 105, 3 x² - 22x + 105 ইজ ইকুয়াল টু 0। দুটো বীজ আলফা বিটা মনে করো, দুটো বীজ আলফা বিটা হলে 1/α + 1/β মান চেয়েছে, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যায় -b/a, তার মানে মাইনাস প্লাস এটা 22/1, তার মানে 22 হবে, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 105, তাহলে 1/α প্লাস 1/β মান কত হবে, এটা আলফা বিটা, এটা বিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা, এটা 22 আর এটা 105, 22/105 অ্যান্সার আসছে। একদমই সহজ অঙ্ক দিয়েছে। নেক্সট দেখো 4 3 হলো 4 দাগের 4, বলেছে 3x - 2y 3x + 2y ইজ ইকুয়াল টু কত, 3x - 2y 4/5 বা 15x - 10y কোনাকুনি গুণ করলে ইজ ইকুয়াল টু 12x + 8y হয়ে যাচ্ছে, বা এটা 15x - 12x, তাহলে এটা 3x হয়ে যাবে, এইটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, 10 আর 8 18y হয়ে যাচ্ছে, বা x/y ইজ ইকুয়াল টু এটা এখানে 3 আর এখানে 18, বা x/y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা 6/1, তাহলে x + y x - y ইজ ইকুয়াল টু 7/5 হয়ে যাচ্ছে যোগভাগ প্রক্রিয়া করলে, লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে 7/5 আসছে, তাহলে x + y x - y এর অনুপাত 7:5 হবে, x + y x - y এর অনুপাত 7:5, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 5 দেখো, দেখো দে ও কেন্দ্রবৃত্তের বিওসি ব্যাস, এরকম যদি চিত্র হয়, বিওসি ও কেন্দ্রবৃত্তের বিওসি ব্যাস। এবার কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিওসি নিশ্চয়ই এইরকম হবে, ABCD এইটা। ঠিক আছে, এডিসি সমান 110, এডিসি এই পুরোটা 110, এইটা 110 হলে এইটা 70, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, আর কি বলেছে, এসিবি এর মান কত, তাহলে এইটা যোগ করতে হবে, এই কোণটা চেয়েছে এসিবি, এই কোণটা নির্ণয় করতে হবে, তাহলে এইটা একটা অর্ধবৃত্তস্থ কোণ তো 90 ডিগ্রি, তাহলে 90 আর 70 কত হচ্ছে 160, তাহলে এইটা 20 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180,
তাহলে 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করলে 20 ডিগ্রি অ্যান্সার। 4-এর দাগের 5-এরটা 20 ডিগ্রি অ্যান্সার আসবে। নেক্সট দেখো 4-এর দাগের 6-এরটায় যাচ্ছি, দেখো 4-এর দাগের 6-এরটা, 4-এর দাগের 6-এরটা যাচ্ছি। দেখো বলছে এবিসিডি ট্র্যাপিজামের এটা বিসি সমান্তরাল এডি, এডি সমান 4 সেমি, এডি সমান 4 সেমি। তাহলে এসি ও বিডি কোণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে এ ও ওসি, এটা সর্বসম প্রমাণ করে নিয়ে করতে হবে। বিসি এর দৈর্ঘ্য 8 সেমি উত্তর আসবে, এটা 8 সেমি উত্তর হবে। ঠিক আছে, এবার 7-এরটা দেখো। সাতেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ একটা কোণ 90 ডিগ্রি হলে, একটা কোণ 90 ডিগ্রি ত্রিভুজ এবিসি এর, এটা মনে করো 90 ডিগ্রি, এইরকম ত্রিভুজ এবিসি এর একটি কোণ 90 ডিগ্রি হলে এরকম বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর একটি কোণ 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি কোণ, এবি আর এসি বলা আছে, একটা 6 সেমি একটা 8 সেমি। এইটা মনে করো 8, এইটা 6, এটা 90 ডিগ্রি। এ বি সি, বি কোণ 90 ডিগ্রি কোণ। তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এখানে এসি স্কোয়ার সমান কত হবে? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা একটা 6 স্কোয়ার 36 হয়ে যাচ্ছে, আমরা যদি ডাইরেক্ট করে দিই একটা 8 স্কোয়ার 64 হয়ে যাচ্ছে এসি স্কোয়ার। তাহলে এটা 100 হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এসি সমান প্লাস মাইনাস 10, আমরা পজিটিভটা নেবো, এসি সমান 10 হচ্ছে, প্লাস মাইনাস 10 পজিটিভটা নেবো আমরা, এসি সমান আমাদের আসছে 10। ঠিক আছে, এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক করে দেবে, 5 সেমি, 5 সেমি অ্যান্সার হবে, ব্যাসার্ধ 5 সেমি। এবার দেখো 4-এর দাগের 8-এর যে অঙ্কটা, 8-এর অঙ্কটা আমরা বারবার কষেছি, সংসদের প্রশ্নবিত্রায় অনেকগুলো পেজে ছিল। দেওয়া আছে আর cos θ ইজ ইকুয়াল টু 2√3, আর cos θ ইজ ইকুয়াল টু 2√3, আর sin θ ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। দুটোকে 1 আর 2 নম্বর করে স্কোয়ার করে যোগ করলেও হবে, বা ভাগ করে দিলেও হবে। 1 আর 2 নম্বর করে, বা 2/1 বা 1/2 করে দিলে মান চলে আসবে। এটা দেওয়া আছে। আরও থিটার মান চেয়েছে, এখানে থিটার মান আসবে 30 ডিগ্রি, আর এর মান আসবে 4, থিটার মান 30 ডিগ্রি। এখান থেকে দেখো, বা আর সাইন থিটা বাই আর কস থিটা যদি করে দাও 2/2√3, আর কেটে যাচ্ছে, সাইন বাই কস ট্যান থিটা, 2 কেটে যাচ্ছে, 1/√3, ট্যান 30 মান √3, থিটা সমান 30 চলে আসছে। থিটার মান এখানে পুট করে দাও, সাইন 30 মান হাফ ইজ ইকুয়াল টু 2, তাহলে আর ইজ ইকুয়াল টু 2 × 2 4, অ্যান্সার এসে গেল সহজে। তাহলে দেখো, তাহলে এখানে অ্যান্সার হবে থিটা ইজ ইকুয়াল টু 30, আর ইজ ইকুয়াল টু 4, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আর ইজ ইকুয়াল টু 4, এই দুটো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলা আছে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1, কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, সাইন এ প্লাস বি 1, তাহলে সাইন এ প্লাস বি সমান, সাইন কত মান 1, 90, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। কস এ মাইনাস বি কত দেওয়া আছে? কস এ মাইনাস বি আছে 1, তাহলে কস এ মাইনাস বি সমান কস 0 মান 1, এ মাইনাস বি সমান 0, তাহলে এ প্লাস বি সমান 90, আর এ মাইনাস বি সমান 0, তাহলে 2a সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে কট 2a মানে কট 2 এর মান 90, কট 90 এর মান ট্যান 0 মান যেটা, তার মানে 0 হয়ে যাবে, 0 এটা। ঠিক আছে, 0 অ্যান্সার আসবে, এই অ্যান্সারটা 0 হবে। নেক্সট দেখো 10-এরটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? এই ধরনের অঙ্ক কষা হয়েছে বারবার। এটা এই অঙ্কটা 300% অ্যান্সার আসবে, 300%, 300% উত্তর হবে। ঠিক আছে, কীভাবে হবে এই অঙ্কটা? এই অঙ্কটা হবে দেখো, এটা গোলকের ব্যাসার্ধ আর ধরে নেবে, ধরে নিয়ে বক্রতলের ক্ষেত্রফল 4πr², সেখান থেকে ব্যাসার্ধ দ্বিগুণ হলে 2r হয়ে যাবে। ঠিক আছে, তার দ্বিগুণ হবে, তাহলে সেখান থেকে একটা মান আসবে 4πr²। প্রথম মান যেটা আসবে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, এই দেখো একটা আসছে 4πr², আর 4 × π, এটা 2r তার স্কোয়ার, তাহলে 4π 4r², তাহলে
16 পাই আর স্কোয়ার, তাহলে কতটা বাড়লো? 16 পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বাড়ছে -4 পাই আর স্কোয়ার, তার মানে 12 পাই আর স্কোয়ার। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? 12 পাই আর স্কোয়ার, কার উপর? 4 পাই আর স্কোয়ারের ওপর। কত পার্সেন্ট আনতে হলে? 100 দিয়ে গুণ, পাই আর স্কোয়ার কেটে গেল 300% অ্যান্সার এটাই আসবে। এটাকেই একটু লিখে সাজিয়ে গুছিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলেই 2 2 পাবে। পরেরটা দেখো 11টা। এরপর বলেছে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি। ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটা তলের কর্ণের দৈর্ঘ্য যদি 6√2 হয়, তাহলে বাহু কত? বাহু হয়ে যাবে 6√2/√2। একটা ঘনকের একটা তল মানে সেটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণ জানা আছে, তাহলে বাহু বের করতে গেলে √2 দিয়ে ভাগ 6 হয়ে যাবে। তাহলে বলেছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে 6a², তার মানে 6 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 6 ইন্টু 36, 216 একক দেবে, 216 বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হবে। শেষের অঙ্কটা যেটা 12 অঙ্ক, একদমই সহজ অঙ্ক দিয়েছে। আমরা কি জানি? সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi ইজ ইকুয়াল টু x বার হয়। এখানে বলে দেওয়া আছে সামেশন অফ fi xi এর মান বলা আছে 140, আর এটা বলা আছে 140, আর এই মানটা বলা নেই, এই মানটা নির্ণয় করতে দিচ্ছি, এটা 7 দেওয়া আছে। তাহলে এখানে কী হবে? আমরা এই মানটাকে এদিকে তুলে 7টা নিচে নামিয়ে দিতে পারি। তাহলে সামেশন অফ fi কত? একদমই সহজ অঙ্ক দিয়েছে, 3-4 লাইনে হয়ে যাবে 7, 20 অ্যান্সার। সামেশন অফ fi 20, ঠিক আছে, দেখো হয়ে গেল সামেশন অফ fi 20। দেখো শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। এবার দেখো, এবার সাজেশনের পালায় আসি। সাজেশন যেটা দিয়েছিলাম আমরা, গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে যে এই যে অঙ্কটা দিয়েছে, গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এই অঙ্কটা আমরা সাজেশনে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে শুধু একটু নামটা চেঞ্জ করে দিয়েছে, আর নাম চেঞ্জ করে দিয়েছে, আর একটু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। নাম চেঞ্জ করে দিয়েছে, আর সংখ্যাটা একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখবে আমাদের যে সাজেশন দিয়েছিলাম, 3টে ক্লাস মিলে সাজেশন ছিল, সেইখানে এই অঙ্কটা ছিল। বলছে গোবিন্দবাবু কর্মক্ষেত্রে অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে রাখলেন, এবং এক জায়গায় সুদ 60%, অন্য জায়গায় 7.2%, কোথায় কত টাকা রেখেছিলেন? হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে এই যে আমরা সরল সুদের অঙ্ক দিয়েছিলাম পেজ নাম্বার 47-এ। আমরা বলেছিলাম যে এই যে 13 থেকে মোটামুটি 20 বা 19-20 পর্যন্ত করতে, কিন্তু এই অঙ্কটা এক্স্যাক্ট 16 অঙ্কর মতো, ঠিক আছে। এই অঙ্কটা এক্স্যাক্ট 16 বা 16-17 অঙ্কগুলো একই রকমের অঙ্ক, নামটা শুধু একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে সাজেশনে যেমন দেওয়া ছিল সেই ধরনের এসছে। এই অঙ্কের উত্তর আসবে, একটা আসবে 2 লাখ, আর একটা আসবে 3 লাখ, একটা 2 লাখ আর একটা 3 লাখ, ঠিক আছে। একটা উত্তর হবে 5 লাখ টাকা রেখেছিল, একটা 2 লাখ আর 3 লাখ। এবার দেখো আসি 6-এর, এবার 2-এর অঙ্কটা দেখো। আচ্ছা, 5-এর 2-এর অঙ্কটা বলি। 5-এর 2-এর অঙ্কটা যে এসছে এখানে, এই অঙ্কটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, বই থেকে এসছে। 5-এর 2-এর অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে, বইয়ের উদাহরণ থেকে তুলে দিয়েছে 5-এর 2-এর অঙ্কটা। পাঁচের 2-এর অঙ্কটা দেখবে, 5-এর 2-এর অঙ্কটা তোমাদের বই থেকে তুলে দিয়েছে, বইয়ের অঙ্ক। উদাহরণে আছে অঙ্কটা, ঠিক আছে, উদাহরণে করে দেওয়া আছে। 5-এর 2-এর অঙ্কটা তোমাদের উদাহরণে করে দেওয়া আছে। এই অঙ্কটা বলেছে আমন 25,000 টাকা 3 বছরের জন্য, আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে রেখেছেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 4%, 5%, 6%। এই অঙ্কটা দেখবে তোমাদের যে বইয়ে করে দেওয়া আছে 106 পাতায় যে অঙ্কটা করে দেওয়া আছে, এখানে শুধু ছিল 30,000 টাকা, এখানে চেঞ্জ করে দিয়েছে। বলছে, আবারও বলছি, চক্রবৃদ্ধি সুদের যে 106 পাতায় অঙ্ক আছে, চক্রবৃদ্ধি সুদের তোমাদের যে 106 পাতায় অঙ্ক করে দেওয়া আছে, যেটা চক্রবৃদ্ধি সুদে ওখানে 30,000 টাকা দেওয়া ছিল, অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়েছে, অ্যামাউন্টটা শুধু 25,000 করে দিয়েছে। বাকি এক্স্যাক্ট একই রকমের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক 106 পাতায়,
ঠিক আছে, অ্যামাউন্টটা শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এখানে 4-5-6% সুদের হার একই আছে, সময় একই আছে, নামটা শুধু চেঞ্জ করেছে আর টাকার অ্যামাউন্টটা বইয়ে ছিল 30,000, প্রয়োগে করে দেওয়া আছে, প্রয়োগ 9, চক্রবৃদ্ধি সুদের প্রয়োগ 9-এ করে দেওয়া আছে, করে দেওয়া অঙ্ক, অ্যামাউন্টটা শুধু চেঞ্জ করে দিয়েছে। এবার দেখো 6-এর 1-এরটা, এটাও দেখো আমরা বলেছিলাম, সাজেশন দিয়েছিলাম সালমা অনিকের অঙ্কটা, অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণে আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখানে সালমা অনিকের একটা অঙ্ক দিয়েছিলাম, আমরা দেখবে দিয়েছি, এই অঙ্কটাই নামটা শুধু চেঞ্জ করে দিয়েছে, সালমা অনিকের অঙ্কটা। সালমা অনিকের যে একটা অঙ্ক আমরা দিয়েছিলাম সেটা নামটা শুধু চেঞ্জ করে দিয়েছে অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণে, এখানে নাম চেঞ্জ করে দিয়ে শুধু দিয়েছে এ ও বি, সালমা অনিক না দিয়ে এখানে দিয়ে দিয়েছে এ ও বি। ঠিক আছে, সালমা আর অনিকের জায়গায় নাম দিয়ে দিয়েছে এ ও বি, তাহলে এ ও বি দিয়ে বাকি অঙ্কটা কিন্তু পুরোটা এক্স্যাক্ট একই রকম আছে, বাকিটা যেটা আছে বাকিটা পুরোটা এক্স্যাক্ট একই আছে। বইয়ে তোমাদের 22 পাতার অঙ্ক, এটা 22 পাতার অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে যে বি এর গতিবেগ কত, এখানেও অনিকের। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাই দিয়েছে একই রকমের। 2-এর অঙ্কটা দিয়েছে সমাধান, সাধারণ সমাধান, তাহলে আমাদের 6-এর একটা পেয়ে গেলে। আচ্ছা, এবার দেখো 7-এর দাগের যে অঙ্ক দিয়েছে, ভেদের অঙ্ক একটা আছে, একটা ভেদের অঙ্ক আছে। ভেদের অঙ্কটা একদমই সহজ অঙ্ক, শুধুমাত্র যোগভাগ প্রক্রিয়া বর্গ করে নিয়ে যোগভাগ প্রক্রিয়া করে নিলেই হবে, বর্গ করে নিয়ে যোগভাগ প্রক্রিয়া করে নিলেই হবে। ঠিক আছে, আচ্ছা 6-এর দাগের যে সমাধান, অনেকে হয়তো করেছো 6-এর দাগের সমাধান। আচ্ছা, এখানে বলি 6-এর দাগের 1-একটা উত্তর আসবে 9 মিটার পার সেকেন্ড উত্তর আসবে। 6-এর দাগের 1-এর অঙ্কটা 9 মিটার পার সেকেন্ড উত্তর আসবে। ঠিক আছে, আবার বলছি 6-এর দাগের 1-এর অঙ্কটা 9 মিটার পার সেকেন্ড, যারা অ্যান্সার করেছো দেখবে 6-এর দাগের 1-এর অঙ্কটা 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বি এর গতিবেগ সেকেন্ডে কত মিটার, 9 মিটার পার সেকেন্ড। 6-এর দাগের 1-একটা হলো 9 মিটার পার সেকেন্ড। 6-এর 2-এরটা এক্স ইকুয়াল টু, একটা উত্তর আসবে 0, একটা 1। ঠিক আছে, তাহলে এইটা আমাদের লেগেছে 6-এর 1-একটা সাজেশনের। 7-এর 1-একটা প্রমাণ করতে দিয়েছে, ভেদের অঙ্ক আমরা এই টাইপের দিয়েছিলাম কিন্তু। আর 7-এর 2-এরটা যেটা, 7-এর 2-এর আমরা এই টাইপের অঙ্ক দিয়েছিলাম, 7-এর 2-এর এইটা 20 উত্তর আসবে। অ্যান্সার মান চেয়েছে এক্স প্লাস 1/x তার স্কোয়ার প্লাস 1/y মাইনাস ওয়াই তার স্কোয়ার, এটা 20 অ্যান্সার আসবে। ঠিক আছে, 20 অ্যান্সার আসবে। আচ্ছা, 8-এর 1-একটা প্রমাণ করতে দিয়েছে, 8-এর বিয়েরটা ক্রমিক সমানুপাতির অঙ্ক, এই ধরনের অঙ্ক দেওয়া ছিল, এটাও প্রমাণ করতে দিয়েছে বলেছিলাম। এরপরে আছে 9-এর দাগের উপপাদ্য বলেছিলাম, যারা ভালো মার্কস তুলতে চাও, 90, 98, 99, 100 যারা তুলতে চাও, উপপাদ্য কিন্তু সবই করতে দেওয়া ছিল। এবার দেখো এরপর প্রয়োগে আসি, যেটা প্রয়োগ 10-এর দাগের, ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইজ ইকুয়াল টু AD প্লাস BC। এটা আমাদের যে ফার্স্ট ক্লাস ছিল সাজেশনের, সেখানে যেটা প্রয়োগ দেওয়া ছিল, প্রয়োগে যে সাজেশান দেওয়া ছিল 8 নাম্বার প্রয়োগ, সে প্রয়োগের সাজেশান নাম্বার 8, 18টা দেওয়া ছিল, তার মধ্যে 8 নাম্বারে যেটা ছিল তার পাশে পেজও মেনশন করে দেওয়া ছিল যে 216 পাতায় আছে, প্রমাণ করে দেওয়া আছে বইয়ে, 216 পাতায় বইয়ে প্রমাণ করে দেওয়া আছে, সেটা সাজেশনে দেওয়া ছিল, এটাই পড়েছে। ঠিক আছে, তাহলে প্রয়োগ হলো। এবার দেখো বলেছিলাম যে এবারে স্টুডেন্টদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য বলা ছিল যে পরিবৃত্ত, স্পর্শক এবং মধ্য সমানুপাতি ইম্পর্টেন্ট, তার মধ্যে পরিবৃত্ত এবং স্পর্শক পড়ে গেছে এবং দুটো অঙ্কই সহজ এসছে। এরপর দেখো 12 দাগের যেটা, এইগুলো বই থেকে এসছে। 12 দাগের যেটা এসছে, একটা এসছে 276 পাতা, দেখো 276 পাতা এসছে প্রথম অঙ্কটা, 12 দাগের 1-একটা 276 পাতায়, প্রথম অঙ্কটা 276 পাতার থেকে 4-এর দাগের অঙ্কটা, এটা সাজেশনে দেওয়া ছিল আমাদের, ভালো করে দেখবে সাজেশনে দেওয়া ছিল এটা। ঠিক আছে, এটা লাস্ট ক্লাসে ছিল সম্ভবত, এটা। এখানে শুধু বইয়ে দেওয়া আছে দুটি কোণের অন্তর 2π/5, আর এখানে দেওয়া আছে 72 ডিগ্রি, ওটাকে ঘুরিয়ে দিয়েছে, মানে পায়ের মানটা বসিয়ে দিয়েছে,
তাহলে 180কে 5 দিয়ে কাটলে 36 হয়, 36 গুণে 72 হয়ে যাচ্ছে, 72 ডিগ্রি। তাহলে দুটো অ্যান্সার, ঠিক আছে। এখানে বলেছে যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান নির্ণয় করে বলেছিল, কিন্তু এখানে বলেছে বৃত্তীয় মান নির্ণয় করি, বৃত্তীয় মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। এইটাই ছিল। তাহলে এখানে উত্তর হবে এটা 81 ডিগ্রি আর 9 ডিগ্রি উত্তর হবে। তাহলে এটা 81 ইন্টু পাই বাই 180 প্রকাশ করলে 9 দিয়ে, এটা 9 পাই বাই 20, আর একটা আসবে 9 দিয়ে পাই বাই 20। তাহলে এই দুটো উত্তর, 9 পাই বাই 20 আর পাই বাই 20 বৃত্তীয় মানে, 9 পাই বাই 20 আর পাই বাই 20, ঠিক আছে। এই দুটো উত্তর আসবে। এটা তোমাদের বলছি আবারও, তোমাদের বই থেকেই দিয়েছে 276 পাতার অঙ্ক, 276 পাতা, কোষে দেখি 20, ঠিক আছে। কোষে দেখি 20 4-এর অঙ্ক বইয়ের। এর পরেরটা দেখো, এর পরেরটা 12 দাগে 2-এর যেটা, 12 দাগে 2-এর যেটা, এটা তোমাদের, এটাও তোমাদের বই থেকেই দিয়েছে, এটা বইয়ে আছে, এটাও সাজেশনে দেওয়া ছিল, এটাও সাজেশনে দেওয়া ছিল। 311 পাতা দেখো, 5 sin square theta plus 4 cos square theta is equal to 9/2। 5 sin square theta plus 4 cos square theta is equal to 9/2। এই অঙ্কটা শুধুমাত্র কোনাকুনি গুণ করে নিয়ে 10 sin square theta plus 8 cos square theta, এখানে কিছু নেই মানে 1 আছে, 1-এর জায়গায় sin square theta plus cos square theta লিখতে হবে, আর তার সঙ্গে 9 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে সাইনগুলো এদিকে আনলে sin square theta is equal to cos square theta হয়ে যাচ্ছে। তাহলে tan square theta is equal to 1, তাহলে tan theta is equal to 1, তাহলে থিটার মান 45 ডিগ্রি আসবে, আর tan থিটার মান চেয়েছে, tan থিটার মান 1 আসবে এখানে অ্যান্সার, ঠিক আছে। tan থিটার মান 1 হবে উত্তর। আচ্ছা, এর পরেরটা দেখো 3-এরটা যেটা, এটা হচ্ছে 316 পাতা, এটাও সাজেশনে দেওয়া ছিল, এটাও সাজেশনে দেওয়া ছিল এবং বারবার ধরে বলে দেওয়া ছিল, ঠিক আছে। এটাও সাজেশনে দেওয়া ছিল, 316 পাতা, এটা 316 পাতা যে সাজেশন দেওয়া ছিল। এখানে আমরা বলেছিলাম যে 4 থেকে 9 পর্যন্ত করতে, কিন্তু 4-এরটাই চলে এসছে, প্রথমটাই একদম। sin 17 is equal to x by y হলে প্রমাণ করতে দিয়েছে। এবার দেখো 13 দাগের 1 আর 2, 1-এর অঙ্কটা একটু অন্যরকম দিয়েছে, কিন্তু 2-এর অঙ্কটা আমরা যে টাইপের সাজেশন দেওয়া ছিল যে এই টাইপের আসবে বলে দেওয়া ছিল, ঠিক সেই রকমই এসছে, ঠিক সেই রকমই এসছে। এখানে বলা আছে যে এটা 30 সেমি অ্যান্সার হবে, ঠিক আছে। 13-র 2-এরটা, 13-র 2 30 সেমি, 30 সেমি, এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এইরকম দেওয়া আছে যে 120 মিটার চওড়া রাস্তা, এটা মনে করো 120 মিটার, এ বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি, বি বিন্দুতে উন্নতিকোণ 30 ডিগ্রি, এইটা 30, এইটা 60, এইটা মনে করো এক্স, এইটা এ বলা আছে, এটা বি বলা আছে, এটা সি বলা আছে, এসি এর মান চেয়েছে, এটা মনে করো এ বি সি ডি ই, তাহলে এইটা 60 30, তাহলে এইটা এক্স হলে পুরোটা 100, এইটা 20 মাইনাস এক্স, তাহলে এইটা কত হবে, এইটা মনে করো ওয়াই, তাহলে এইটা ওয়াই সমান উচ্চতার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ট্যান এখান থেকে এই ত্রিভুজ থেকে ট্যান 60-র মান কত, ওয়াই বাই এক্স, তাহলে এটা √3 হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু √3x হয়ে যাচ্ছে। এই ত্রিভুজ থেকে ট্যান 30 কত, তোমরা এইগুলো লিখে করতে হবে, 120 মাইনাস এক্স, তাহলে এটা 1/√3 ইজ ইকুয়াল টু ওয়াই বাই 120 মাইনাস এক্স, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 120 মাইনাস এক্স বাই √3 ইজ ইকুয়াল টু √3x, দুদিকের ওয়াই যদি সমান করে দিই তাহলে 3 √3x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স, এক্স এদিকে এলে 4x ইজ ইকুয়াল টু 120, তাহলে 120 হলে x এর মান কত, x এর মান 30, আমরা এইটা x ধরে চেয়েছি, 30 সেমি অ্যান্সার, ঠিক আছে। একদম সহজ অঙ্ক। এবার দেখো 14-র 1-একটা এইটা বই থেকে আসেনি, কিন্তু বাকি আমরা যেরকম উদাহরণ দিয়েছিলাম সেরকমই এসছে এক্স্যাক্ট, বাকি আমরা যেরকম সাজেশনে দিয়েছিলাম সেরকমই এসছে। 14-র 2-এরটা অ্যান্সার আসবে পাইপের বাইরের, 14-2 যারা কষেছো তারা দেখবে 14-র 2-এরটা একটা আসবে 2.5 সেমিতে আছে, আর এটা 2 সেমি। কী চেয়েছে বলছে পাইপের বাইরের ও ভেতরের ব্যাসার্ধ, তাহলে বাইরের ব্যাসার্ধ হবে 2.5 সেমি, এটা অ্যান্সার আসবে। যাদের এসছে দেখে নেবে, যাদের ভেতরের ব্যাসার্ধ 2 সেমি, ঠিক আছে। এবার দেখো 14-3-এরটা, এই অঙ্কটাও উদাহরণে এই অঙ্কটা সাজেশনে দেওয়া ছিল, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। এটা আয়তঘনকের চ্যাপ্টারের অঙ্ক, সম্ভবত
15-16 এরকম অঙ্ক। এটা ছিল 64 বালতির জায়গায় 75 বালতি করে দিয়েছে, আর 1/3 অংশ ছিল 1/3 জায়গায় 2/5 অংশ করে দিয়েছে। ওখানে উত্তর আসছিল 18 লিটার উত্তর আসছিল প্রতি বালতিতে জল ধরে। এখানে আসবে উত্তরটা 27 লিটার, 27 লিটার এইটা, ঠিক আছে। এখানে বলেছে ওখানে 1.2 ছিল মিটার, তাহলে ডেসিমিতে নিয়ে গেলে এটা 1.5 দেওয়া আছে, তাহলে 15 ডেসিমি হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা একটু কষে দেখিয়ে দিই, দেখো কীরকম হবে। যদি আমরা একটু কষে দেখিয়ে দিই, এটা হয়ে যাবে তাহলে 15 × 15 × 15 ঘনকের আয়তন, ডেসিমিতে নিয়ে যেতে হবে, তবে ঘন ডেসিমি হলে লিটার হচ্ছে, তাই তো। তাহলে এর 2/5 অংশ জলপূর্ণ থাকে, তাহলে কতটা উঠেছে? 2/5 অংশ পূর্ণ থাকে মানে 3/5 অংশ উঠে গেছে, তাহলে এইটা × 3/5 সম্পূর্ণ 3/5 উঠেছে, ঠিক আছে। এবার দেখো এইটা 75 বালতি জল, 75 বালতি জল দিয়ে এটাকে তোলা হয়েছে। তাহলে সমগ্র জল কতটা উঠেছে? সমগ্রের সঙ্গে 3/5 অংশ জল 3/5 দিয়ে গুণ করে নিলাম, গুণ করে নিয়ে তাহলে 75 বালতিতে জল ধরে এতটা, তাহলে এক বালতিতে কতটা? এটাকে 75 দিয়ে ভাগ, সেটাই অ্যান্সার চলে আসবে বাই 75। 5 দিয়ে কাটলে 5 × 15 75, 5 × 3 = 15, 5 × 3 = 15, 3 × 3 = 9, 3 × 27, 27 লিটার। এটা একদম শর্টে করলাম আমরা, শুধুমাত্র ক্যালকুলেশনটা করে দেখালাম, 27 লিটার অ্যান্সার আসবে। এবার দেখো একদম শেষ দাগের অঙ্ক, যেগুলো রাশিবিজ্ঞানের 3টে অঙ্কই কিন্তু বই থেকে দিয়েছে, দেখে নেবে তোমরা, 3টে অঙ্কই বই থেকে দিয়েছে। প্রথম অঙ্কটা দেখো বই থেকে যেটা দিয়েছে 364 পাতা, তোমাদের বইয়ে 364 পাতা খুলবে। প্রথম অঙ্কটা 364 পাতা তোমাদের বইয়ে। বলেছিলাম সংখ্যাগুরু মানের অঙ্ক একটা আসবে, সংখ্যাগুরু মানের অঙ্ক এবারে আসবেই বলে দিয়েছিলাম, সেই রকমই এসছে সংখ্যাগুরু মানের অঙ্ক। প্রয়োগ যেমন দিয়েছিলাম সেরকমই এসছে, ঠিক আছে। সংখ্যাগুরু মানের এটা দেখো 364 পাতার তোমাদের অনুশীলনী 6 দাগের যে অঙ্কটা আছে, অনুশীলনী 6 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এসছে। অনুশীলনী 6 দাগের 364 পাতায় সংখ্যাগুরু মানের কষে দেখি 26.4, ঠিক আছে, 26.4 এ 364 পাতায় 6 দাগের অঙ্কটা। এই অঙ্কটা উত্তর আসবে 15 দাগের এ, 15 দাগের এর অঙ্কটা, 15 দাগের এ নয় 1 হিসাবে দেওয়া আছে, 1 2 3, 1 2 3। 15 দাগের একের অঙ্কটা 21.76 প্রায়, এইটা উত্তর হবে, দেখে নেবে। অঙ্কটা তোমাদের বইয়ের অনুশীলনীতে আছে এবং উত্তরও এটাই আছে, ঠিক আছে। 26.4 থেকে এসছে এটা, 21.76। এবার দেখো 2-এরটা, যেটা যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে দিয়েছে, যে কোনো পদ্ধতিতে গড় তোমাদের বইয়ে 335 পাতা খুলবে, তোমাদের বইয়ে 335 পাতা খুলবে, অঙ্কের বইয়ে 335 পাতা, অঙ্কের বইতে এক্স্যাক্ট এই অঙ্কটা উদাহরণে করে দেওয়া আছে, 335 পাতা, প্রয়োগ 5-এ করে দেওয়া আছে, উদাহরণে প্রয়োগ 5-এ অঙ্কটা করে দেওয়া আছে, হ্যাঁ, 85 থেকে 105 এক্স্যাক্ট একই অঙ্ক। বলছে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করে, এটা গড় নির্ণয় করে দেওয়া আছে তোমাদের 3 রকম পদ্ধতিতে। এটা 138.2, 138.2 অ্যান্সার, 138.2, এটা বইয়ে করে দেওয়া আছে প্রয়োগে, ঠিক আছে। পেজ নাম্বার তোমাদের এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 335, 36 করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের বলা ছিল যে এবারে যেরকমই আসুক সংখ্যাগুরু মান আর মধ্যমার অঙ্ক আসবেই, বলা ছিল যে সূত্রগুলো খালি দেখে যাবে, অঙ্কর প্রসেস তো একই রকমের, তো সেই রকমই এসছে সংখ্যাগুরু মান এবং মধ্যমা। আচ্ছা, প্রয়োগ যেমন বলেছিলাম লেগেছে, উপপাদ্য বলেছিলাম যে সমস্ত উপপাদ্যই যেমন ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, সম্পাদ্য যেরকম বলেছিলাম সেরকমই এসছে। এবার দেখো শেষেরটা, যেটা 15 দাগের 3-এরটা, মধ্যমা নির্ণয় করা বলেছিলাম, মধ্যমা নির্ণয় করা একটা পড়বেই, মিলিয়ে নেবে তোমরা। আমাদের যে সাজেশনের ক্লাস ছিল সেখানে এইরকমই বলা ছিল। আচ্ছা, মধ্যমা নির্ণয় যেমন বলা ছিল সেই রকমই এসছে। এটা এসছে 347 পাতা, দেখবে 347 পাতা দেখবে। এইটা এই যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, আর এখানে শুধু বইয়ে প্রয়োগ 22-এরটা 10-এর কম, 20-এর কম, 8 15 29, ঠিক এক্স্যাক্ট একই রকম অঙ্ক, একই অঙ্ক, ঠিক আছে। এইটা উত্তর হবে 34.6, এইটা অ্যান্সার হবে, ঠিক আছে, 34.6। প্রয়োগ 22-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে এই ছিল 2024 মাধ্যমিকের কোশ্চেন। আমরা যা সাজেশান দিয়েছিলাম
যা সাজেশন দিয়েছিলাম, শর্ট কোশ্চেন তো আমরা করিয়ে দিয়েছিলাম, তারপর থেকে 3 নাম্বার পর থেকে বাকি যে 54 নম্বর থাকে যা সাজেশন দিয়েছিলাম 90 থেকে 95% তার মধ্যে এসছে, ঠিক আছে। আচ্ছা, সমস্ত অঙ্কই আলোচনা হলো এবং সমস্ত অঙ্কের উত্তরই বললাম। তোমরা এর থেকে ধারণা পাবে যে কতটা কি নাম্বার পেতে পারো। সবারই মার্কস খুব ভালো হোক, এই শুভকামনা করে আমরা আজকের ক্লাস এখানেই কমপ্লিট করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।